হ্যালো এভরিওয়ান, থেকে সবাইকে স্বাগতম। আমি আছি বাঁধন। আজকে আমরা রাইটিং টাস্ক ওয়ান এর একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো গিয়ে লাইন গ্রাফ। লাস্টে যে রাইটিং এর উপর ক্লাসটা হয়েছিল সেটা ছিল আমাদের, সেখানে আমি বলেছিলাম যে তারা একে অপরের সৎ ভাই, ডাটা তারা শো করে, ফ্রেন্ডস তারা শো করে। তো আজকে লাইন গ্রাফ সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো, দেন একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। যেভাবে ক্যামব্রিজ কোশ্চেন করে তাদের মডেল অ্যান্সার বা আইডিয়াল অ্যান্সার কিরকম হইতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। লাইন গ্রাফ। লাইন গ্রাফ কি আসলে? লাইন গ্রাফ বাংলা ভাবে যদি আমরা বলতে যাই, তাহলে অনেকগুলো ডাটা বা ইনফরমেশন, সেগুলা কোনো একটা গ্রাফের মধ্যে রেখা আকারে আঁকানো থাকবে। যে একটা রেখা থাকবে, হয় উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, বা ফ্লাকচুয়েশন হচ্ছে বক্ররেখার মতো। তো লাইন গ্রাফ সাধারণত আমরা দেখে বুঝতে পারি। এখানে একটা আহ উদাহরণ হিসাবে একটা ছবি দেওয়া আছে, যে লাইন গ্রাফ সাধারণত দেখতে কেমন হয়। অনেকগুলা ডাটা বা অনেকগুলা যে ক্যাটাগরি যেগুলো আছে, সেগুলাকে, সেই পয়েন্ট গুলাকে কানেক্ট করে আমরা ছোটবেলায় সবাই গ্রাফ করছি। সেই গ্রাফে আমরা কি করতাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমাদের যে মানগুলো থাকতো, আমরা বক্সে সেই মানগুলা পয়েন্ট করতাম। পয়েন্ট করার পরে সেই একটার সাথে আরেক পয়েন্ট আমরা যোগ করতাম। যোগ করে আমরা যে রেখাটা পাইতাম সেটাই হয়তো আমাদের একটা রেখার গ্রাফ বা রেখা চিত্র যাকে বলে, সেটাকেই আমরা ইংলিশে বলি লাইন গ্রাফ। সো ক্যামব্রিজে আমাদের যে কোশ্চেন টাইপ আছে রাইটিং টাস্ক ওয়ানে, তো এই লাইন গ্রাফটা হলো গিয়ে আমাদের এরকম একটা রেখাচিত্র দেওয়া থাকবে, যে কোনো ক্যাটাগরির উপর বা সালের উপর বিভিন্ন জিনিসের উপর থাকে। সেইটার উপর নির্ধারণ করে আমাদের একটা বর্ণনা করতে হয়, চিত্রটাকে ডেসক্রাইব করতে হয়, যে আসলে চিত্রটা দিয়ে কি বোঝাইছে, চিত্রটা কি নির্দেশ করতেছে, সেটা প্রপারলি লিখতে হয়। একটা হইতে পারে, বাট আমাদের চোখের সামনে ডে টু ডে লাইফে যে সেটা হলো গিয়ে ইকোনমিক ডাটা। তথ্যগুলা থাকে, দেশের মান এখন বেশি, কোন দেশে টাকার মান কম, বা দেশে টাকার অবমূল্যায়ন হচ্ছে কিনা, বাজেটের একটা দেখানো যায়। 7 দিন বা 1 মাসের বা 6 মাসের টু ডে লাইফে আমরা সাধারণত লাইন গ্রাফের মাধ্যমে সেগুলো দেখে থাকি। নর্মাল একটা জিনিস, আমরা ডে টু ডে লাইফে এটা রেগুলার ইউজ করি। তো এই জিনিসটাই জাস্ট আমাদের একটা কোশ্চেন আকারে থাকবে। তো সেটা সলভ করার জন্য আমরা কি কি করব এই নিয়ে আজকে আরো আলোচনা। আচ্ছা, একটা লাইন গ্রাফ যখন আমরা ডেসক্রাইব করব, তা আসে, আমরা তো জানি যে কোনো গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর রেখাচিত্র সম্পর্কে বললাম। তো এই একটা পুরো গ্রাফকে ডেসক্রাইব করার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা আইডেন্টিফাই করতে হয় সেটাকে বলে ট্রেন্ড। ট্রেন্ড জিনিসটা কি, যে আমাদের যে রেখাচিত্রটা আছে সেটা আসলে কেমন, সেটা কি ঊর্ধ্বমুখী, সেটা কি ওপরের দিকে যাচ্ছে, নাকি সেটা নিম্নমুখী, সেটা কি নিচের দিকে নামতেছে, নাকি সেটা একটা বক্ররেখা মানে ফ্লাকচুয়েশন হচ্ছে, নাকি সেটা একটা স্টেবল পর্যায়ে আছে। সো এই জিনিসটাই হলো গিয়ে লাইন গ্রাফে আমাদের আলোচনার বিষয়। তো ফার্স্ট আমাদের যে কাজটা হলো সেটা হলো ট্রেন্ড নির্ণয় করা। ট্রেন্ড জিনিসটা সোজা বাংলা কথায় যেটা আমি বললাম, যে আমাদের যে টোটাল যে ভ্যালুগুলো থাকবে, সাপোজ আমাদের যে টেম্পারেচার, গরমের দিনে বেশি থাকে 37, 38, 39, 39। আস্তে আস্তে যত শীতের দিন আসছে, যেমন এখন আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, গরম থেকে আমরা শীতের দিনের দিকে যাচ্ছি। তো এই টাইমে কিন্তু টেম্পারেচারটা একটু একটু করে নামতেছে। যেমন কয়েকদিন আগে টেম্পারেচার 33 ছিল, সেটা এখন কমতে কমতে, ডে বাই ডে কমতে কমতে কিন্তু এখন 26, 27 সেরকম নামতেছে। তো এই জিনিসটা কিন্তু ন্যাচারালি হুট করে নামে না, ন্যাচারালি কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যায়। যেমন 33 থেকে হয়তো বা 31 আসছে, 31 থেকে 30 আসছে, এরকম ভাবে নামতেছে। সো এই যে ডাউনফলটা, এটা আসলে কিভাবে ডাউনফল হইতেছে, বা যদি আমরা শীতের দিন থেকে গরমের দিনে যাইতাম,
তো আমাদের টেম্পারেচারটা কিভাবে বাড়তো, বা নর্মালি যে কোনো একটা সিজনে টেম্পারেচারটা যে স্টেবল অবস্থায় থাকে, এই যে ট্রেন্ড গুলা বা এই যে রেখাগুলা, এই লাইনগুলাকেই ডেসক্রাইব করার যে ওয়ে, সেটার ফার্স্ট স্টেপ হলো গিয়ে আমাদের এই ট্রেন্ডটাকে নির্ধারণ করা, যে আমাদের কি, যে আমাদের যে ট্রেন্ডটা আছে সেটা কি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী নাকি স্টেবল। এই হলো আমাদের ফার্স্ট চয়েস। এই জিনিসটা সহজে বোঝা যায় একটা লাইন গ্রাফে, যখন আমরা স্টার্টিং পয়েন্ট মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে ক্রসটা হয়, মানে মূল বিন্দু যেটা, মূল বিন্দু যখন আমরা নির্ধারণ করি, মূল বিন্দু থেকে যতই আমরা ডান দিকে যাব, ততই আমরা নির্ধারণ করতে পারবো যে আমাদের যে গ্রাফটা বা লাইনটা আছে সেটা আসলে কি ঊর্ধ্বমুখী যাচ্ছে নাকি নিম্নমুখী যাচ্ছে। আমাদের মানটা আসলে এক্স অক্ষর দিকে যত বাড়ে, তত আমাদের মান নির্ধারণ করার যে ট্রেন্ডটা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা লাইন গ্রাফ দেখার পরে আমাদের মেইন কাজ হলো গিয়ে যে লাইন গ্রাফটা আছে তার চেহারাটা আসলে কিরকম, সে কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে নাকি স্টেবল আছে, এতটুকুই। এটাকে বলা হয় ওভারঅল ট্রেন্ড। এই জিনিসটা আমাদের কই কাজে লাগে? আমরা জানি যে আমাদের রাইটিং টাস্ক ওয়ানে একটা সামারি লিখতে হয়, যেটাকে আমরা বলি ওভারভিউ। এই জিনিসটা আমাদের মাস্ট লিখতে হয়। সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ফার্স্ট যে চয়েসটা সেটা হলো গিয়ে ওভারঅল ট্রেন্ড। এটা আমাদের আইডেন্টিফাই করতেই হয়। দেন এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করার পরে দেন আমাদের সেই রেখাচিত্রের মধ্যে কয়েকটা জিনিস ফিক্স করতে হয়, সেটাকে বলা হয় পিক্স, ট্রোপস অ্যান্ড প্লেটেস। এই জিনিসগুলা কি? পিক্স মানে অ্যাপেক্স, মানে সর্বোচ্চ বিন্দু, হাইস্ট পয়েন্ট যেটাকে বলে। ট্রোপস যেটা, সেটা হলো গিয়ে লোয়েস্ট পয়েন্ট। আর প্লেটেস যেটা, সেটাকে আমরা বলতে বা কনস্ট্যান্ট থাকার যে ব্যাপারটা, মানে এক, সে কন্টিনিউয়াস থাকে 7 দিন যাবত টেম্পারেচার 17 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলা হয় স্টেবল। 7 দিনের যখন আমরা একটা চার্ট দেখব, তখন দেখব একদম, কারণ হচ্ছে একটা লাইন গ্রাফ যখন আমরা দেখব ওভারঅল ট্রেন্ড তার চেহারাটা কিরকম দেখ, ফার্স্ট যে কাজটা যে আমাদের এই জিনিস হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট আর স্টেবিলিটি কই কই আছে, এই জিনিসগুলো মার্কিং করা। দেন আমরা যাব, কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি ইনক্রিজ ডিক্রিজ স্টেবিলিটি। এগুলো নিয়ে আমরা একদম লাস্টে আলোচনা করবো আজকে। তার আগে আমরা একটা কোশ্চেন সলভ করি। আমি মনে করি কোশ্চেনটা সলভ করলে আমাদের জন্য ব্যাপারগুলো আরো ইজি হবে। তো আমরা জানি একটা রাইটিং টাস্ক ওয়ান সলভ করতে গেলে আমাদের সর্বোচ্চ 4 থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে শেষ করতে হয়। তার মধ্যে দুইটা জিনিস ফিক্স, ইন্ট্রোডাকশন, ওভারভিউ। ইন্ট্রোডাকশন আমরা সবাই জানি কি, জাস্ট আমাদের যে কোশ্চেনটা থাকবে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। আর দ্বিতীয় যে প্যারাগ্রাফটা হবে সেটা হবে আমাদের ওভারভিউ বা ওভারঅল পুরো চার্টের স্পেসিফিক যে ফিচার গুলা, স্পেশাল যে ফিচার গুলা, সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করব। আর দুই দুই থেকে 3 লাইনের মধ্যে আমরা জিনিসগুলোকে সামারাইজ করে লিখে দিব, যে আসলে সর্বোচ্চ চারটুকুই। দেন আসে আমাদের বডি প্যারাগ্রাফ, চার্টের উপর ডিপেন্ড করে। আগে দেখি কি কি আছে। এই হলো আমাদের আজকের লাইন গ্রাফের একটা স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল চার্ট। আগে আমরা কোশ্চেনটাকে, চার্টটাকে খুব ভালোভাবে দেখব, দেন আমরা যাব আমাদের আজকের যে স্যাম্পল অ্যান্সার সেটার মধ্যে। আচ্ছা, কোশ্চেনটা পড়ি। দ্য চার্ট below shows the movement of people from rural to urban areas in 3 countries. 3টা দেশে মানুষজনের রুরাল এরিয়া থেকে, মানে গ্রাম এরিয়া থেকে আরবান এরিয়াস, শহর এরিয়াগুলোতে মুভমেন্ট করার যে একটা গ্রাফ, মানে কোন দেশে কত মানুষ মুভ করতেছে, কোন দেশে কম মুভ করতেছে, সেই জিনিসের একটা চার্ট আর কি। তো এখানে যে চার্টটা আছে, আমাদের বাম পাশে যে ওয়াই অক্ষ আছে, মানে লম্ব ভাবে দেখাই, এই যে এখানে যে চার্টটা আছে, লাইনটা আছে, সেটা হলো আমাদের ওয়াই অক্ষ। এখানে আমাদের মান দেওয়া আছে যে নাম্বার অফ পিপল, ব্রেকেটে দেওয়া আছে মিলিয়ন্স, ইউনিটটা দেওয়া আছে এককটা। এই যে 10, 20, 30, 40, 50, এগুলো আসলে 30, 40, 50 না, শুধু 30 মিলিয়ন, 40 মিলিয়ন, এইভাবে মানটা। তো বাম পাশে ওয়াই অক্ষ বরাবর আমার আছে যে প্রত- আহ, মানুষের যে
মুভমেন্ট করার যে সংখ্যাটা মিলিয়নে, আর এক্স অক্ষ বরাবর এই যে অক্ষটা আছে, এখানে আমাদের দেওয়া আছে সাল হিসাবে, যে কোন সালে কতগুলা মানুষ মুভমেন্ট করছে, এই একটা চার্ট। আর আমাদের এই যে লেজেন্ড দেওয়া আছে, ইরানের জন্য সবুজ, ইন্দোনেশিয়ার জন্য লাল, আর রাশিয়ার জন্য নীল, এটা মার্কিং করা আছে। তো আমাদের যে কোশ্চেন সলভ করার জন্য ফার্স্ট কি কি কথা ছিল, আমাদের ইন্ট্রোডাকশন আমরা কি করি, প্যারাফ্রেজ করি, আচ্ছা এটা সাইডে রাখলাম। তো একটা কোশ্চেন দেখার পর আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা ফার্স্ট অফ অল কি করব, তার ফুল চেহারাটা কিরকম, সে আসলে দেখতে কেমন, সে আসলে কি নির্দেশ করতেছে, সেই জিনিসটা আইডেন্টিফাই করা। যেমন ওভারঅল ট্রেন্ড, চার্টে সবাই কি বাড়তেছে নাকি কমতেছে নাকি স্টেবল আছে, এটা হলো আমার ওভারঅল ট্রেন্ড। জাস্ট চার্টের দিকে একটু লক্ষ্য করেন, চার্টটা দেখলে কি মনে হয়, সবার পরিমাণ কি বাড়তেছে না? এখানে কিন্তু দেখা যাচ্ছে সবার পরিমাণই বাড়তেছে, হোক কম আর বেশি, সবার পরিমাণ, সবার যে রেখাটা আছে সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু আপওয়ার্ড। তো ফার্স্ট আমি ওভারঅল একটা ট্রেন্ড কি পাই গেলাম, যে তিনটা কান্ট্রির মানুষের গ্রাম থেকে শহরে মুভ করার যে প্রবণতা বা ইচ্ছা বা যে সংখ্যাটা, সেইটা তিন কান্ট্রির ক্ষেত্রে কি ঊর্ধ্বমুখী, মানে প্রত্যেক বছর, বছর টু বছর সময়ের সাথে মুভমেন্ট করার সংখ্যাটা বাড়তেছেই। এই গেল আমার ওভারঅল ট্রেন্ড। দেন আর কি কি স্পেশাল ফিচার গুলো আমি পাই, স্পেশাল ফিচারের মধ্যে আমি কি কি বলছিলাম, ফার্স্ট অফ অল আমাদের লোয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, আর হলো গিয়ে কে কাকে ক্রস করতেছে। এখানে দেখেন, আমি যখন এক্স মূল বিন্দু থেকে শুরু করব, লাইন গ্রাফ সবসময় তাকায় থাকতে হয় মূল বিন্দুর দিকে। মূল বিন্দু মানে জিরো, জিরোর দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে আমার তিনটা কান্ট্রির লোয়েস্ট পয়েন্ট দেখা যাচ্ছে 2000 সালে। এই যে এটা হলো তিনটা কান্ট্রির লোয়েস্ট পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, এটা হলো গিয়ে হাইয়েস্ট পয়েন্ট, এইটা হলো গিয়ে হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট নির্ভর করে বিভিন্ন জিনিসের উপর, যেমন ইন্দোনেশিয়ার জন্য হাইয়েস্ট পয়েন্ট একটা, আহ রাশিয়ার জন্য হাইয়েস্ট পয়েন্ট একটা, ইরানের জন্য হাইয়েস্ট পয়েন্ট একটা, বা জন্য হাইয়েস্ট পয়েন্ট আরেকটা। এটা দেখাই, এই যে ইরান, ইরান কিন্তু সবচেয়ে কম ছিল, এই যে এটা ইরান। লাস্টে গিয়ে দেখা গেল ইরান সবচেয়ে বেশি। আবার ইন্দোনেশিয়া ছিল মিডলে, সে সবার লাস্টে চলে ছিল, স্টার্টিং এ সবার middle point এ। আচ্ছা, এই হলো গিয়ে আমার চার্টের ধারণা। ও চার্টে আরেকটা মজার জিনিস আছে, ক্রসিং, কান্ট্রি আরেকটা কান্ট্রিকে কখন পিছু ফেলাইতেছে। এই যে লাইন গ্রাফ গুলো একটা আরেকটাকে ক্রস করছে, এই যে দেখেন, এই যে পয়েন্ট গুলা, এগুলো কিন্তু স্পেশাল পয়েন্ট। এই পয়েন্ট গুলাতে কি বোঝাচ্ছে, এই পয়েন্ট গুলাতে বোঝাচ্ছে এই যে রাশিয়া এবং এবং ইরানের ব্যাপারটা। এই যে চার্টটা আপনারা দেখতেছেন, এটা এইখানে এই পয়েন্টটাতে ইরান রাশিয়াকে পেছনে ফেলে, রাশিয়ার পয়েন্ট, সরি, ইরান রাশিয়াকে পেছনে ফেলে, হ্যাঁ, ইরানের পয়েন্টটা কিন্তু সবচেয়ে পিকে চলে গেছে একটা টাইম পরে। তো এই ছিল ওভারঅল ট্রেন্ড। সামারির জন্য এতটুকুই দরকার, এতটুকু ফার্স্ট আমার চোখে পড়ছে। তো আমি যদি সবসময় বলছি করে ফেলতে পারি, তাহলে আমার জন্য বডি প্যারাগ্রাফ কিছুই না। ওভারঅল বা ওভারভিউ সলভ করার জন্য আমার এই জিনিসগুলো দেখতে হবে, যে সবাই কি আপওয়ার্ড কিনা বা সবাই ডাউনওয়ার্ড কিনা, কেউ কি স্টেবল আছে কিনা নাকি কেউ স্টেবল নাই, আর এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আসলে কে পিক পয়েন্টে আছে, কে আসলে লোয়েস্ট পয়েন্টে আছে, এতটুকুই। তো এই ছিল আমার ওভারঅল। এখন আমি যাই স্যাম্পল অ্যান্সার। হলো আমার স্যাম্পল অ্যান্সার। আচ্ছা, স্যাম্পল অ্যান্সারে ফার্স্ট আমি বলছিলাম যে আমাদের কি থাকে, আমাদের থাকে একদম ইজি জিনিস। তো প্যারাফ্রেসিং আমরা কি করতো, দ্য চার্ট বেলো ফ্রম আরবান এরিয়াস, অ্যান্সার
Line graph compares the number of people who moved from rural to urban areas in Iran, Indonesia, and Russia between 2000 and 2020 সাল থেকে 2025 সালের মধ্যে তিনটা কান্ট্রিতে মানুষজন কি পরিমাণ মুভ করছে সেটাই। এখানে কি কি জিনিস চেঞ্জ করছে? খুব বেশি জিনিস না। স্টার্টিং এ কি ছিল? দ্য চার্ট বেলো শোস। তো এখানে আমি ইন্ডিকেট কি করছি? আমরা জানি যে আমরা ইন্ডিকেট করব কি, যে এটা আসলে কোন চার্ট, সেটা আমরা করছি দ্য লাইন গ্রাফ। দেন আমরা করছি দ্য নাম্বার অফ পিপুল হু মুভড। তো এর জন্য আমরা কি করছি? দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম রুরাল টু আরবান এরিয়া, সেটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি? দ্য নাম্বার অফ পিপল হু মুভড। এতটুকুই চেঞ্জ, বেশি জিনিস কিন্তু চেঞ্জ না। তারপর সেম রাখছি রুরাল টু আরবান এরিয়াস। আপনি চাইলে এগুলো আরো সিনোনিম ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। বাট সবার কথা উল্লেখ রাখা। এখানে লেখা ছিল ইন 3 কান্ট্রিজ, আমার চার্টে উল্লেখ আছে কিন্তু 3 কান্ট্রি কে কে? ইরান, ইন্দোনেশিয়া, রাশিয়া। এই জিনিসটা আমি সুন্দর করে উল্লেখ করে দিচ্ছি যে ইন ইরান, ইন্দোনেশিয়ান, রাশিয়া। আরেকটা জিনিস কি ছিল? কোশ্চেনে কিন্তু আমার ছিল না কত সাল থেকে কত সালের মধ্যে, বাট চার্টের মধ্যে আমার সুন্দর করে দেওয়া আছে এখানে 2000 সাল, আর এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড 2025, সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি বিটুইন 2000 অ্যান্ড 2025। এই ছিল আমার ইন্ট্রোডাকশন। একদম সহজ একটা জিনিস, এর মতো সহজ জিনিস আর কিছু হয় না। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশন। দেন আমি যাব ওভারঅলে। ওভারঅলে আমি কি বলছিলাম? আমাদের এটা কি চার্ট? আপওয়ার্ড ট্রেন্ড। চার্টের মধ্যে লাইন গ্রাফে আমাদের ট্রেন্ডটা আপওয়ার্ড, সবাই ঊর্ধ্বমুখী, হোক কম আর বেশি, বাট সবাই ঊর্ধ্বমুখী। এখানেও আমি সেম জিনিসটা লিখছি, দ্য নাম্বার অফ পিপল রিলোকেটিং। রিলোকেটিং মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। রিলোকেটিং টু সিটিজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি, মানে সবার যে 3টা কান্ট্রি আছে সেই এক কান্ট্রি থেকে 3টা কান্ট্রিতে মানুষের যে গ্রাম থেকে শহরে স্থানান্তর হওয়ার যে সংখ্যাটা, সেটা পর্যায়ক্রমে কি বৃদ্ধি পাইছে ওভার দ্য গিভেন পিরিয়ড, এই 2000 সাল থেকে 2025 সালের মধ্যে। দেন আরেকটা জিনিস কি লিখছে? রাশিয়া অ্যান্ড ইরান এক্সপিরিয়েন্সড দ্য মোস্ট নোটিসেবল গ্রোথ while Indonesia saw a much slower and steadier increase। মানে কি? এখানে বলছে রাশিয়া এবং ইরান, এই দুইটা দেশের যে ইনক্রিজ বা বৃদ্ধিটা যে পাইছে, দেখেন ইন্দোনেশিয়া, রাশিয়া আর ইরানের তুলনায় কিন্তু খুব স্লো। ইন্দোনেশিয়া রেখাটা কিন্তু নিচে, বাট রাশিয়া আর ইরানের যে গ্রোথটা হয়েছে সেটা কিন্তু র্যাপিড। হুট করে দেখেন ওরা কই চলে গেছে আর ইন্দোনেশিয়া কই নামছে। এই জিনিসটাকে স্বাভাবিক ভাষায় লেখা হয়েছে এক্সপিরিয়েন্সড মোস্ট নোটিসেবল গ্রোথ, মানে যে গ্রোথটা সেটা লক্ষণীয়। ওয়াইল, যেখানে ইন্দোনেশিয়া কি, ইন্দোনেশিয়ারও কিন্তু গ্রোথ হয়েছে, ইনক্রিজ হয়েছে, বাট সেটা স্লোয়ার, স্টেডিয়ার, খুবই স্লো, মানে একদম অল্প পরিমাণে একটু একটু করে বাড়ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট তার বাড়ছে ঠিকই, বাট খুবই কম। এই হলো ওভারঅল ট্রেন্ড। আপনি চাইলে আরো অনেকভাবে ঘুরে লিখতে পারেন, বাট ওই যে আমি একটা কথা বলছি যে আপনি চাইলে অনেক কিছু ইনক্লুড করতে পারেন, বাট স্পেশাল ফিচার বলতে গেলে 2 লাইনের মধ্যে যখন আপনাকে আসতে হবে, তখন আপনাকে অবশ্যই জিনিসগুলোকে কনসাইজ করতে হবে, সামারাইজ করতে হবে, কমায় আনতে হবে। তো ওইগুলা যখন করা যায়, করতে হয়, তখন আসলে সব ধরনের যে নোটিসেবল যে ব্যাপারগুলো সেগুলো আসলে উল্লেখ করা যায় না। 2 লাইনের মধ্যে লিখতে গেলে মোস্ট যে কনসাইজ বা প্রিসাইজ যে ব্যাপারগুলো আছে, সেই জিনিসগুলোই একদম উল্লেখ করতে হয়। যে আমার আসলে এখানে ওভারঅল সবাইকে মিলে যদি আমি লিখতে চাই, তাহলে এক কথায় কি বলা যায় সেটাই। এখন কাইন্ড অফ উদাহরণটা এরকম যে আমার কাছে আজকে 100টা চকলেট আছে, কালকে আমার 50টা হলো, তারপরের দিন আমার 10টা হলো, তারপর দিন আমার 9টা হলো। এখানে আমার যে চকলেট যে কমার যে প্রবণতাটা, সেটা কিন্তু আস্তে 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 হয়েছে। এখন কিন্তু আমি কিন্তু ওভারঅল বা যখন কাউকে সামারাইজ করতে বলবো, তখন কিন্তু কেউ বলবে না ওর তো 40 দিন 40টা কমছে, প্রথমে পরে 10টা কমছে, পরে একটা কমছে। এভাবে কিন্তু কেউ বলবে না। সবাই কি বলবে? যে দিনকে দিন বা সময়ের সাথে আমার কাছে যে চকলেটের পরিমাণটা ছিল সেটা কমেই গেছে। বা এইভাবে যদি বাড়তো, সবাই এইভাবে বলতো যে দিনকে দিন আমার কাছে যে পরিমাণটা সেটা বেড়েই গেছে।
কেউ কিন্তু সংখ্যা সহ উল্লেখ করতো না। তো এই ছিল ওভারঅল ট্রেন্ড। তারপরে আমাদের যে বডি অ্যান্সারটা, এটা একদম ইজি। বডি অ্যান্সারের ক্ষেত্রে আগেই বলি, এখানে চাইলে আপনি যে কোনো ভাবে অ্যান্সার করতে পারেন। বডি প্যারাগ্রাফ অ্যান্সার করার ক্ষেত্রে আমি বারবার যে কথাটা বলি, ইটস আপ টু ইউ। এটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সাজিয়ে লিখতে চান। আপনি যদি চান এখানে 3টা কান্ট্রি আছে, 3টা কান্ট্রি নিয়ে আপনি যদি চান যে হ্যাঁ আমি 3টা কান্ট্রি আছে, 3টা প্যারাগ্রাফ লিখবো 3টা কান্ট্রি সম্পর্কে, ইন ইরান, ইন ইন্দোনেশিয়া, ইন রাশিয়া। বা আপনি যদি চান এটাও করতে পারেন যে হ্যাঁ এখানে সাল আছে 2000 সাল থেকে 2025 পর্যন্ত, তাহলে এখানে গ্যাপ আছে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা গ্যাপ আছে। 5টা গ্যাপের মধ্যে আমি 3টা গ্যাপ নিয়ে লিখবো এক প্যারাগ্রাফে, আরেক প্যারাগ্রাফে আমি 2টা গ্যাপ নিয়ে লিখবো। সময়ের উপর ডিপেন্ড করে আপনি লিখতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি আসলে জিনিসগুলোকে কিভাবে সাজাইতে চান, আপনার কাছ থেকে কোন সাজানোটা বেটার মনে হয় সেভাবে আপনি লিখতে পারেন। এখানে আমি ন্যাচারালি প্রেফার করি যে সাল অনুযায়ী যদি লেখা যায় তো সেটাই একটু মজা লাগে লিখতে, কারণ জিনিসগুলো একটু গোছানো লাগে। যেমন এখানে দেখেন 2000 থেকে 2025 সাল পর্যন্ত একটা গ্রাফ আছে। তো আমি যদি এটাকে ভাগ করে নেই, মোটামুটি 2000 সালে কি হয়েছে, কই পজিশনে ছিল, 2005, 10 বা 15 পর্যন্ত সে কোন পজিশনে গেছে, আচ্ছা 15-র পরে 25 পর্যন্ত তার কি চেঞ্জ হয়েছে, কোন পজিশনে গেছে, দুই ভাগে ভাগ করে নিলে আমি 2টা প্যারাগ্রাফের মধ্যে খুব আরামসে লিখতে পারবো। আমার কাছে আহ, আসলে এটা ডিপেন্ড করে যার যার আইডিওলজির উপর, যার যার প্র্যাকটিসের উপর, আর হলো গিয়ে এই চার্ট গুলাকে ইন্টারপ্রেট করার মানে ভাঙার, ভেঙে তথ্যগুলাকে বের করে আনার ক্যাপাবিলিটির উপর। এই জিনিসটা সবসময় বাড়বে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত প্র্যাকটিস করবেন, যত চার্ট দেখবেন, দেখে দেখে এটা ভাঙার চেষ্টা করবেন, তত এই জিনিসগুলো আপনার আয়ত্তের মধ্যে আসবে। তো আমার কাছে এই চার্টটা দেখার পরে ফার্স্ট আমার মনে হয়েছে যে না, এই চার্টটাকে যদি আমি কান্ট্রি ওয়াইজ লিখতে যাই তাহলে জিনিসটা খুবই সেপারেট হয়ে যায়। কম্পারিজন বা তুলনা করার যে ব্যাপারটা, সেই জিনিসটা আনা একটু কষ্ট হয়ে যায়। বাট আমি যদি সাল অনুযায়ী লিখি, যেমন 2000 থেকে 2015 সাল পর্যন্ত বা 10 সাল পর্যন্ত কি হয়েছে, দেন 2010-এর পর থেকে 25 পর্যন্ত কি হয়েছে, এইভাবে যদি আমি লিখি, তাহলে আমি 3টা কান্ট্রির মধ্যে কিন্তু কম্পেয়ার করতে পারবো, তুলনা করতে পারবো যে আসলে এই টাইম পিরিয়ডের মধ্যে এই 3টা কান্ট্রি কি আপস এন্ড ডাউনস ফেস করছে, বাকি সময়ের মধ্যে 3টা কান্ট্রি কি আপস এন্ড ডাউনস ফেস করছে, কি রেজাল্ট তারা শো করতেছে। তো এই জিনিসগুলো কম্পেয়ার করা ইজি হয়। তো এখানেও আমি তাই করছি। আমার যে বডি প্যারাগ্রাফটা আছে খুবই নর্মালি, খুবই ইজিলি লেখা। আমি সাল অনুযায়ী লিখছি, যেমন ইন 2000, একদম শুরুর পিরিয়ড, লাইন গ্রাফের মধ্যে সবসময় কি মাথায় রাখতে হবে বলছি, লোয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, স্টেবিলিটি। লোয়েস্ট পয়েন্ট আমার কই ছিল 2000 সালে, হাইয়েস্ট পয়েন্ট আমার কই গেছে 2025 সালে। তো আমি 2000 সালে আসবো। 2000 সালে আসলে আমার কই ছিল, বডি প্যারাগ্রাফে আমরা কি করব, সংখ্যা, পজিশন সব ক্লিয়ারলি লিখব। তো ইন 2000, 2000 সালে রাশিয়ার পজিশন কি ছিল, প্রায় 15 মিলিয়ন। রাশিয়ার যে মানটা ছিল প্রায় 15 মিলিয়ন। সেটা পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে টপ পজিশনে চলে গেছে। বাট রাশিয়া 2000 সালে ছিল সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে। এই যে পয়েন্টটা তো মার্ক করে দেখাই, এই যে এটা 2000 সালে 3টা কান্ট্রির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কে, রাশিয়া। দেন আমরা লিখছি দ্য ফিগার্স ফর ইন্দোনেশিয়া এন্ড ইরান ওয়ার লোয়ার। তারপর আমরা কি লিখছি যে রাশিয়ার তুলনায় কি ছিল, ইরান এবং রাশিয়ার, সরি, ইরান এবং ইন্দোনেশিয়ার পজিশন ছিল একটু নিচে। এরপর তাদের মান ছিল কত, প্রায় 7 আর 10 মিলিয়নের মতো। যে ইন্দোনেশিয়ার মান ছিল প্রায় 10 মিলিয়ন, আর ইরানের মান ছিল প্রায় 7 মিলিয়ন, এতটুকু। Over the following decade, the number for all three countries rose gradually. পরবর্তী দশক, ডিকেড মানে 2000 থেকে 2010 সালের মধ্যে সবার যে গ্রোথটা সেটা কি, বাড়ছে গ্র্যাজুয়ালি। But a sharp increase was observed in Russia. কিন্তু কি হয়েছে, রাশিয়ার যে ইনক্রিজটা হয়েছে সেটা শার্প, মানে সে হুট করে বাইরে গেছে। এই যে দেখেন অন্যান্য কান্ট্রির তুলনায়, এই যে অন্যান্য কান্ট্রি এদের পজিশন কই, আর রাশিয়ার পজিশন কই, এখানে যদি আমি একটা দাগ দিই তাহলে
অন্যান্য কান্ট্রি কই পড়ে আছে আর রাশিয়া কই পড়ে আছে। এই হলো গিয়ে পার্থক্যটা, যে অন্যান্য কান্ট্রির সাথে যদি তুলনা করি তাহলে কি, যে অন্যান্য কান্ট্রির তুলনায় রাশিয়ার যে ইনক্রিজটা হয়েছে বা চেঞ্জটা হয়েছে সেটা মানে হুট করে বেড়ে গেছে। 2015 সালে গিয়ে তার মানটা হয়েছে অলমোস্ট 70 বিলিয়ন। এই যে 2015, 2015 কই এখানে, 2015 সালে রাশিয়ার মান কত, প্রায় 70 মিলিয়ন। তো এইটাই দেখাইছে যে সময়ের সাথে রাশিয়ার কি ইনক্রিজটা যে হয়েছে সেটা খুবই শার্প হয়েছে। ওকে, দেন while ইরান climbed to about 50 মিলিয়ন, যেখানে রাশিয়া কি করছে 70 মিলিয়ন পর্যন্ত গেছে। ইরানেরও কিন্তু গ্রোথ ভালোই হয়েছে, বাট তার পজিশন হলো 50 মিলিয়ন, অলমোস্ট 20 মিলিয়নের ডিফারেন্স। বা আমি যদি মিলিয়ন কথাটা বাদও দেই, 20 মানে 20 মানে ডিফারেন্স, মানে একটা হিউজ ডিফারেন্স আছে। এই ছিল আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ। তাহলে ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমি কি করছি, 2000 থেকে 2015 সাল পর্যন্ত তিনটা কান্ট্রির চার্টের যে চেহারা সেটাকে একটা সামারাইজ করে আমি উল্লেখ করছি। জিনিসটা কি ছিল, যে 2000 সালে রাশিয়ার পজিশন ছিল সবচেয়ে বেশি, পরবর্তীতে রাশিয়ার পজিশন সবচেয়ে রাশিয়ার পজিশন সবচেয়ে শার্পলি ইনক্রিজ করছে, মানে খুব হুট করে তার পরিমাণ বেড়ে গেছে 2015 সাল পর্যন্ত। সেইখানে কি হয়েছে, ইরান আর হলো গিয়ে ইন্দোনেশিয়ার যে গ্রোথটা সেটা একটু স্লো। এই ছিল পার্থক্য। 2015 সাল পর্যন্ত টপ পজিশনে কে আছে, রাশিয়া আছে। রাশিয়া 70 মিলিয়নে আর ইরান হলো গিয়ে 50 মিলিয়নে। দেন বিটুইন 2015 অ্যান্ড 2020, 2015 থেকে 2020 সালের মধ্যে দ্য আপওয়ার্ড ট্রেন্ড কন্টিনিউড। দ্য আপওয়ার্ড ট্রেন্ড কন্টিনিউড মানে রেখার যে ঊর্ধ্বমুখী যে চাহিদাটা বা তার যে গতিটা সেটা ঊর্ধ্বমুখী ছিল কার জন্য, রাশিয়া এবং ইরানের জন্য। এবং সেটা পৌঁছে নিয়ারলি প্রায় 75 মিলিয়ন। এই জিনিসটা লেখার কারণটা কি, এই যে আসবার একটা মজার জিনিসে, এই জিনিসটা লেখার কারণ এই যে 2015 সাল, 2015 সাল আমার কই, এই যে এখানে 2015 সাল। 2015 সালে রাশিয়া ছিল 70-তে আর ইরান ছিল 50-তে। তারপর আমরা কি লিখছি 2020। 2020 লেখার কারণটা কি, কারণটা শুধু এইটাই, এই যে একজন আরেকজনকে ক্রস করছে। এর জন্য তাদেরকে আবার উল্লেখ করা যে 2015 থেকে 2020 পর্যন্ত দুইজনের পরিমাণই কিন্তু বাড়ছে, বাট 2020-এ যাওয়ার পরে কি হয়েছে, ইরান রাশিয়াকে পেছনে ফেলে রাশিয়াকে ক্রস করে পিক পয়েন্টে বা হাইয়েস্ট পয়েন্টে, চার্টের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে সে রিচ করছে। সেখানে কি হয়েছে, রাশিয়া ইরানের থেকে নিচের পয়েন্টে নেমে গেছে। এর জন্যই জাস্ট 2015 থেকে 2020 পর্যন্ত চার্টটাকে উল্লেখ করা। যদি এরকম না হইতো, আমার কিন্তু 2015 থেকে 2020-এ থামার কোনো দরকারই ছিল না। আমি কিন্তু ডিরেক্ট বলে যেতে পারতাম যে 2015 থেকে 2025 পর্যন্ত রাশিয়াও যেভাবে বাড়ছে ইরানও সেভাবে বাড়ছে। বলার একটা মাত্র কারণ, 2020-এ গিয়ে 2000 রাশিয়া হলো গিয়ে ইরানের কাছে হার মানে, ইরান হলো গিয়ে রাশিয়াকে ক্রস করে উপরে চলে যায়, হাইস্ট পয়েন্টে চলে যায়। এই কারণেই এইখানে থামা। দেখেন 2015 থেকে 2020 সালে অলমোস্ট সেম, তারা দুজনেই পৌঁছে যায় অলমোস্ট 75 মিলিয়নে। পরবর্তীতে কি হয়, ইরানস গ্রোথ রেট ইজ প্রেডিক্টেড টু সারপাস রাশিয়া। ইরানের যে গ্রোথটা সেটা কি রাশিয়াকে পেছনে ফেলে এবং 2025 সালে কততে পৌঁছে, অলমোস্ট 95 মিলিয়নে। যেটা বললাম যে অলমোস্ট সবচেয়ে পিক পয়েন্ট কোনটা চার্টের, সেটা গ্র্যাব কোর্স থেকে ইরান। 2015 থেকে 2020 সাল পর্যন্ত কি হয়েছে, 20 সাল ক্রস করার পরে সে কোন পজিশনে গেছে, এতটুকুই। দেন রাশিয়াস ফিগার উইল স্লাইটলি ইনক্রিজ টু জাস্ট আন্ডার 90 মিলিয়ন। পরবর্তীতে কি হয়েছে,
রাশিয়া কিন্তু ইনক্রিজ অবস্থাতেই আছে, বাট সে 2025 সালে কই পৌঁছেছে? অলমোস্ট 90 মিলিয়নে। এই গেল আমার রাশিয়া আর ইরান নিয়ে কথাবার্তা। এখন আমার বাকি রইল কে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বাদ থাকার কারণ হলো সে চার্টের লোয়েস্ট পর্যায়ে রয়েছে, আর সে কাইন্ড অফ সেপারেট। এটা যদি বলতে চাই, ইন কন্ট্রাস্ট, দ্য নাম্বার অফ ইন্দোনেশিয়ান মাইগ্রেন্টস টু সিটিজ উইল গ্রো মডেস্টলি to around 25 million and then remain unchanged। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিচ করার ক্ষেত্রে 2020 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার যে চার্টটা বা মানুষ মাইগ্রেশন করার যে রেটটা, সেটা অলমোস্ট ইনক্রিজ করছে। বাট 2020 থেকে যে 2025 সাল পর্যন্ত গেছে, এখানে কিন্তু অলমোস্ট তার স্টেবল। জাস্ট এই জিনিসটা উল্লেখ করা হয়েছে যে ইন কন্ট্রাস্ট দ্য নাম্বার অফ ইন্দোনেশিয়ান migrants to cities will grow modestly to around 25 million and then remain unchanged। 2020 সাল পর্যন্ত সে একটা পজিশনে যায় এবং এন্ড অফ দ্য পিরিয়ড 2025 পর্যন্ত তার মানটা সেম অবস্থাতেই থাকে। তো এই ছিল সামারাইজ চার্ট। আরো চাইলে আমরা অনেক কিছু উল্লেখ করতে পারতাম, যেমন কয়েকটা জিনিস আমি দেখাই। কয়েকটা জিনিসের মধ্যে কিছু জিনিস আমি এখানে বাদ দিছি। বাদ দেওয়ার মধ্যে একটা জিনিস হলো এই জিনিসটা। এটা কি 2005 আর 2010-এর মাঝামাঝি একটা জায়গা, কাইন্ড অফ 2006 সাল হবে, আমরা 2005 সাল ধরতে পারি। এখানে ইন্দোনেশিয়া হলো, সরি, ইরান হলো গিয়ে ইন্দোনেশিয়াকে ক্রস করছে, ইন্দোনেশিয়াকে ছাড়াই গেছে। এটা একটা ফ্যাক্ট ছিল, এটা আমরা উল্লেখ করতে পারতাম। আরেকটা জিনিস হলো গিয়ে ওভারঅল ট্রেন্ড আমরা উল্লেখ করছিলাম যে ইন্দোনেশিয়া এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডও সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে ছিল। আমরা চাইলে আহ, এটা উল্লেখ করতে পারতাম সুন্দর করে। আরো কি কি জিনিস আছে? উম আচ্ছা, 2010 পর্যন্ত রাশিয়ার ইনক্রিজের একটা চেহারা ছিল, 2010-এর পরে তার ইনক্রিজ আরেকটু শার্পলি হয়েছে, এই জিনিসটা আমরা লিখতে পারতাম। এটাও একটা ব্যাপার ছিল। দেন আরেকটা জিনিস লক্ষ্য করলে ইরানের ক্ষেত্রেও কিন্তু সেম। ইরানের ক্ষেত্রে 2005 থেকে যে 10-এর গ্রোথটা, সেটা কিন্তু আদার্স যে গ্রোথ আছে সেটা থেকে ডিফারেন্ট। এই জিনিসগুলো আমরা উল্লেখ করতে পারতাম। উল্লেখ করার মতো আসলে অনেক জিনিস ছিল। এই জিনিসগুলো আপনি আসলে কখন মাথায় আনবেন, এটা আরেকটা মজার বিষয়। আমাদের রাইটিং টাস্ক 1-এর জন্য মিনিমাম, এবং সরি, হ্যাঁ, মিনিমাম একটা রেঞ্জ দেওয়া আছে যে আমরা সর্বনিম্ন কত ওয়ার্ড লিখতে হবে। সর্বনিম্ন আমাদের 150 ওয়ার্ড, আর রাইটিংটা স্কোয়ারের জন্য আমরা মোটামুটি একটা টাইম প্রেডিকশন রাখি 20 মিনিটের। তো 20 মিনিট টাইমের মধ্যে আপনি আসলে 150 ওয়ার্ড তো লিখতেই হবে। আপনি চাইলে এটা মোটামুটি 190 ওয়ার্ডের মতো মোটামুটি লেখা যায়, 190 কি 200 পর্যন্ত ম্যাক্স। তো এই 200 ওয়ার্ড বা 190 ওয়ার্ড আপনি যাই লেখেন না কেন, 180 ওয়ার্ড যাই লেখেন না কেন, এই ওয়ার্ডগুলো যে আপনি লিখবেন, ফার্স্টলি আপনার এই ওয়ার্ডগুলো বা এতগুলা ইনফরমেশন বডি প্যারাগ্রাফে ইনক্লুড করা কতটুকু দরকারি, এটা হলো ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো গিয়ে আপনি আসলে এই শর্ট টাইমের মধ্যে আসলে 200 ওয়ার্ড লিখতে পারবেন কিনা, আপনার আসলে হ্যান্ডরাইটিং অতটা ফাস্ট কিনা, বা আপনি এই 200 ওয়ার্ড লিখতে হবে এই চিন্তা করে আপনি অন্যান্য যে ফিচারগুলো আছে যেমন ওভারঅল বা ওভারভিউ যেটা লেখা, বডি প্যারাগ্রাফটা সাজানো, এই জিনিসগুলো মিস করবেন কিনা, কম্প্যারিজন মিস করবেন কিনা। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি যদি চান যে হ্যাঁ আমি এগুলা মিস করব না, আমি এনাফ কনফিডেন্ট যে আমি 190 ওয়ার্ড খুব 190 বা 200 ওয়ার্ড খুব সহজেই এই শর্ট টাইমের মধ্যে সাজায় গুছিয়ে লিখে ফেলতে পারবো, তাহলে আমি বলবো যে ভাই আপনি এই ইনফরমেশন গুলো অ্যাড করতে পারেন। বাট যদি আপনার কনফিডেন্ট এরকম হয় যে না আমি হয়তো বা এত ওয়ার্ড লিখতে পারবো না, বা এত ইনফরমেশন যে আমি ইনপুট করব আমি হয়তো বা জিনিসটাকে সুন্দর করে সাজাইতে পারবো না, কম্পারিজন গুলা দেখাইতে পারবো না, বা এগুলা যে এক একটা স্পেশাল ফিচার বা মেইন ফিচার, এগুলো আমি আসলে সেইভাবে উপস্থাপন করতে পারবো না, তখন আপনাকে হয়ে যেতে হবে আসলে কনসাইজ বা প্রিসাইজ হয়ে যেতে হবে। তখন আপনাকে এইসব বিষয়গুলো অনেক কিছু মাঝে মাঝে ইগনোর করে চলে যেতে হয়, যাতে একটা প্যারাগ্রাফটা বা একটা, এটাকে বলা হয় রিপোর্ট রাইটিং কাইন্ড অফ। এই রিপোর্ট রাইটিং, আপনার একটা রিপোর্ট পড়ে, রিপোর্ট জিনিসটা কি, আপনার চার্ট না দেখে জাস্ট আপনার রিপোর্টটা পড়ে, আপনার লেখাটা পড়ে একজন যেন মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারে যে এই চার্টে আসলে কি বোঝাইতে চাইছে। এইটার ওভারঅল ধারণা যদি আপনি গুছায় লিখে দিতে পারেন, তো আপনি চাইলে যত ইনফরমেশন চান অ্যাড করতে পারেন। বাট ওই যে একটা ব্যাপার বললাম যে কোনো জিনিস আসলে মেসাকার করার আগে, হযবরল করার আগে
যদি আপনি গোছায়া কিছু কিছু জিনিস বাদ দিয়েও যদি আপনি লিখেন, যদি সুন্দর করে গোছাইতে পারেন, তাহলেই আমার মনে হয় যে জিনিসটা আরো সুন্দর লাগে। জিনিস হজবরল, মানে বস্তি হওয়ার থেকে আসলে বিল্ডিং এ একটু চাপাচাপি হওয়া মোটামুটি ভালো জিনিস, এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে। সো এই জিনিসগুলা আপনারা লেখা যখন আপনারা সাজাবেন, তখন এটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে যদি সুন্দর মতো গোছাইতে পারেন এত কিছু দিয়ে, তাহলে ইউ আর ওয়েলকাম, আপনি লিখতে পারেন। বাট যদি আপনার মনে হয় যে না, আমি এত জিনিস নিয়ে আসলে সাজাইতে পারবো না, তাহলে আমি বলবো যে ভাই কিছু কিছু জিনিস একটু ইগনোর করেন, যেগুলো চোখে লাগতেছে, যেগুলো লিখলে আপনার মেইন যে রিপোর্টটা আছে এটা একদম ক্লিয়ারলি প্রকাশ পাবে, আপনি জাস্ট ওইগুলাই উপস্থাপন করেন, তাহলেই হয়ে যাবে। আজকে যে আমি যে বডি প্যারাগ্রাফটা লিখছি, তো আমার লেখার সময় আমিও এই জিনিসগুলো অ্যাড করছিলাম। পরবর্তীতে আমি মোটামুটি ওয়ার্ড কাউন্ট করতে গিয়ে দেখলাম যে আমার এখানে অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে। দেন আমি কনসাইজ করতে গিয়ে, এগুলোকে সামারাইজ করতে গিয়ে আমার এই জিনিসগুলো আমি বাদ দিতে হয়েছে, বা এই জিনিসগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবেও আপনি লিখতে পারেন। আপনাকে আমি সব ধরনের আইডিয়া দিয়ে দিলাম, আপনি আসলে কিভাবে প্র্যাকটিস করবেন ইটস আপ টু ইউ। আসলে সবকিছু মাথায় রেখেই এইভাবে আসলে সাজাইতে হয়। মেন জিনিস হলো গিয়ে তারা যে ক্রাইটেরিয়া গুলো চাইছে, মিনিমাম 150 ওয়ার্ড, কম্পারিজন, মেইন ফিচার লেখা, একটা সামারাইজ ওয়ার্ড লেখা, দেন জিনিসটাকে রিপোর্ট হিসাবে সাজানো। এতটুকু যদি আপনি করতে পারেন সুন্দর করে, দেন আপনার মার্কস এমনি বুস্ট করবে, স্কোর এমনি বুস্ট করবে। তো এই ছিল একটা স্যাম্পল কোশ্চেন আর স্যাম্পল অ্যান্সার। এর থেকে আরো বেশি লাইনেরও গ্রাফ আসে, অনেক সময় 2 লাইনেরও গ্রাফ আসে, বা মাল্টিপল গ্রাফ আসতে পারে। বাট আপনি যদি এটার প্রিলিমিনারি ধারণা রাখেন, এটার প্র্যাকটিস করে যদি আপনি মাস্টারিং করে রাখেন, দেন সবগুলা গ্রাফই আসলে ইজি লাগবে। তো এই বার চার্ট আসলে লাইন গ্রাফ আর লাইন চার্টের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নয়, দুইটাই আসলে পিক পয়েন্ট গুলাকে নির্দেশ করে। ওই বার গ্রাফে যেটা বলছিলাম, সে একটা ব্লক আকারে সাজানো থাকে, আর লাইন গ্রাফের মধ্যে জাস্ট একটা দড়ি টানা, মানে ওই বারগুলার মাথার মধ্যেই আপনার একটার মাথার সাথে আরেকটার মাথার সাথে দড়ি টানলে পরে যে লাইনটা বের হবে, সেটাই হলো গিয়ে আপনার লাইন গ্রাফ। তো দুইটা লেখার ক্ষেত্রে আসলে অত আহামরি কোনো পার্থক্য নাই। এখন আসি কিছু ওয়ার্ডে। এই ওয়ার্ড গুলো আসলে এরকম হাজার হাজার ওয়ার্ড আছে ইনক্রিজ ডিক্রিজ স্টেবিলিটির জন্য। আপনারা অনেকগুলো ওয়ার্ডই পাবেন, এর থেকে আরো বেশি বেশি আছে। তবে ওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা আমি একটু সাবধান হতে বলবো, যে আপনি যে ওয়ার্ড গুলো লিখতেছেন, ওই গ্রোথটার সাথে বা ওই লাইনের সাথে সে আসলে কতটুকু ম্যাচ করতেছে এই জিনিসগুলো লেখা। যেমন এখানে ওয়ার্ড আছে ইনক্রিজের জন্য রাইজ, ক্লাইম, সার্চ, সোর, ইনক্রিজ, গ্রো, এসকালেট, রকেট। এই যে রকেট বা সার্চ, এই ওয়ার্ডগুলো আপনি কখন ইউজ করবেন? এই জিনিসগুলো আসলে ইউজ করতে হয় যখন নাকি ইনক্রিজিং ট্রেন্ডটা যখন হুট করে বেড়ে যায় একদম বেশি, মানে এরকম একটা ঢাল আছে, তারপরে ঢালটা হুট করে এরকম লম্বা, অ্যারাউন্ড 70-80 ডিগ্রির মতো হয়ে গেল, তখন আপনি গেলে পরে এরকম ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। বাট আপনি যখন এই এই ওয়ার্ড গুলো যখন ইউজ করবেন অন্যান্য জায়গায়, যেমন তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্সটা যখন মনে করেন যে খুব বেশি না, অল্প একটু ইনক্রিজ হয়েছে, বা শেপটা অল্প একটু চেঞ্জ, স্লোপের ডিফারেন্সটা, তখন কিন্তু জিনিসগুলা বেমানান। সেম ভাবে হলো গিয়ে ডিক্রিজের ক্ষেত্রেও আপনি আসলে কখন প্লুমেট ইউজ করবেন, কখন আসলে ইরোড ইউজ করবেন, বা স্ট্যাবিলিটির ক্ষেত্রে তো সবই মোটামুটি একই জিনিস বোঝায়। তো এই ওয়ার্ডগুলো আসলে কাইন্ড অফ একই অর্থ প্রকাশ করলেও তাদের ইউজ কিন্তু সেম না। তো আপনি যখন ফার্দার যখন আরো প্র্যাকটিস করবেন, ফার্দার যখন আরো ঘাটাঘাটি করবেন, যখন এই নিয়ে পড়াশোনা করবেন, তখন এই ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, যে আসলে কোন কোন ডিফারেন্সের জন্য, কতটুকু স্লোপ ডিফারেন্সের জন্য আমি কোন ওয়ার্ডটা ইউজ করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি এই জিনিসটা মেনটেন করে যদি বডি প্যারাগ্রাফটা এইভাবে সাজায় লেখেন, দেন আহামরি খুব একটা বেশি প্রবলেম হবে না। তো এই ছিল আজকে লাইন গ্রাফ নিয়ে মোটামুটি একটা ধারণা। আজকে আমি মনে করি যে একটা মোটামুটি আইডিয়াল একটা ধারণা দিতে পারছি। বাকি আসলে কোশ্চেনের উপর, কোশ্চেনের প্যাটার্নের উপর, তারপর আপনার অ্যান্সার টাইপের উপর আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে সাজায় লিখবেন। আর নর্মাল এখানে আরো কিছু ব্যাপার আমি লিখছি, যে আসলে রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে কোন ব্যাপারগুলো একটু সাবধান হইতে হয়, যেমন ওয়ার্ড রিপিটেশন না করা, ওভারভিউটা ইগনোর না করা, ওভারভিউ অবশ্যই লিখতে হবে, উইক ভোকাবুলারি চয়েস না করা। উইক ভোকাবুলারির মধ্যে কোনগুলো আসে? এই যে আপনাদের ব্যাপারটা বললাম যে সার্চ করা বা রকেট করা, যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো আপনি যখন কারেক্টলি ইউজ করবেন, তখন আপনার ভোকাবুলারি ভুল হবে না। বাট
স্লোপের সাথে সামঞ্জস্য রেখে যদি আপনি ওয়ার্ডগুলো ইউজ না করেন তাহলে কিন্তু এগুলো মারাত্মক ভুল। ঠিক আছে, যে আপনি একজনকে বললেন যে বাজারে তো চিনির দাম সেই পরিমাণ বাড়ছে, কিন্তু আসলে বাজারে চিনির দাম বাড়ছে মনে করেন যে 2 টাকা। এখন আপনি যখন ওয়ার্ডটি ইউজ করে দিলেন সেই পরিমাণ, তো মানুষ তো ভাববে যে ভাই 100 টাকার জিনিস মনে হয় হয়ে গেছে 150 টাকা, 50 টাকা বাইরে গেছে, 50% বাইরে গেছে দাম। তো এই 2 টাকা আর 50 টাকার ডিফারেন্স কিন্তু মানে হিউজ পার্থক্যের একটা জিনিস। সো সো আপনি যখন ওয়ার্ডটা ইউজ করবেন, আপনি বাংলার ক্ষেত্রে যেমন এই সেই ওয়ার্ডটা ইউজ করবেন না 2 টাকা বাড়ার ক্ষেত্রে। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রেও আপনার যখন ওয়ার্ডটা ইউজ করতে হবে তখন চুজ করে নিতে হবে যে আমি এখানে রকেটেড লিখতে পারবো নাকি গ্রাজুয়াল ইনক্রিজ লিখতে পারবো, কোনটা লিখবো। সো এই জিনিসটা চুজ করা, এইটাই কিন্তু মানে রং ভোকাবুলারি ইউজ করার একটা নর্মাল উদাহরণ দিলাম। আর হলো কি আরেকটা জিনিস, 4 প্যারাগ্রাফ অর্গানাইজেশন, এটা নিয়ে আমি সবসময় বারবার বলি, ইটস আপ টু ইউ, আপনি কিভাবে সাজাবেন। মেন কথা, জিনিসটা সুন্দর হইলেই হলো, একজনের পড়ার জন্য একটা প্যারাগ্রাফটা মজার হইলেই হলো, যে আপনি একটা স্টোরি বলতেছেন কোন একটা ব্যাপার নিয়ে, যে 3টা দেশে মানুষজন গ্রামের থেকে শহরের দিকে মুভ করতেছে, তাদের আসলে মানটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। এটা জাস্ট আপনি যদি স্টোরি টাইপের একটা লিখেন, মানে পেপারে যে আমরা পড়ি না যে সাংবাদিকরা যে লিখে একটা চার্ট দিয়ে তার নিচে বাংলায় কলামের মধ্যে সুন্দর করে লিখে দেয়, এটাও কাইন্ড অফ সিমিলার জিনিসই। এখানে জাস্ট আপনার জানেন কি লিখতে হইতেছে না, এখানে লিখতে হইতেছে না কারণটা কি জন্য হইতেছে না, বাট আপনার লিখতে হইতেছে কি চেঞ্জ গুলা হইতেছে। সো ওই রিপোর্ট রাইটিং আর এই রিপোর্ট রাইটিং এ কোনো পার্থক্য নাই, কাইন্ড অফ সিমিলার জিনিস, বাংলা আর ইংলিশ শুধু। এখন ইটস আপ টু ইউ, আপনি আসলে কিভাবে সাজাবেন। তো এই ছিল আজকের লাইন গ্রাফ নিয়ে ক্লাস। আশা করি আপনাদের একটা মোটামুটি ধারণা দিতে পারছি। যে একটা সাবধান হওয়ার মতো জিনিস ছিল সেগুলো আমি আহ, আপনাদের সামনে তুলে ধরছি। আরো অনেক ব্যাপার স্যাপার আছে হয়তোবা আজকের ক্লাস আমি মিস করে যেতে পারি। ফার্দার যখন আমাদের ক্লাসগুলো আমরা যখন করব তখন আশা করি এই জিনিসগুলো আপনাদের একদম হাতে নাতে ক্লিয়ারলি ধরাই দিতে পারবো। আশা করি আপনারা সবাই এই গ্রাফগুলোর মধ্যে মাস্টারিং হইতে পারবেন। আপনাদের জন্য ক্লাসগুলা আশা করি ফলপ্রসূ হবে। তো এই ছিল আজকের আয়োজন। নেক্সট ক্লাসের জন্য আপনারা গ্রুপে এবং আমাদের যে পেজে আছে সেখানে ফলো দিয়ে রাখবেন, সেখানে আপডেটেড থাকবেন। সবকিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং এই যে মাস্টার ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে আশা করি আপনাদের একটু হলেও বেনিফিট হইতেছে, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম যদি চিন্তা করেন যেমন ইউটিউব বা অন্যান্য বই, সেখানে খুব সুন্দর করে উল্লেখ করা থাকে, বাট কিছু ব্যাপার থাকে আসলে ওয়ান টু ওয়ান একটু ডিসকাস করতে হয়। কাইন্ড অফ যদি বলতে হয় ভাই ব্রাদার টাইপের ব্যাপারে, যে হ্যাঁ ভাই এই জিনিসটা তো এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখতাম তাহলে কেমন হতো, এই জিনিসটা কিন্তু আপনি ইউটিউবে করতে পারতেছেন না, বা এই জিনিসটা কিন্তু আপনি বই দেখে বুঝতে পারতেছেন না। বাট এই জিনিসটা যখন আপনি কারোর সাথে ডিসকাস করে বা আহ, কারোর সাথে যখন প্র্যাকটিস করে যখন আপনি ক্লিয়ার হইতে পারবেন, তখন কিন্তু আর আপনার পরীক্ষার হল পর্যন্ত গিয়ে কনফিউজ থাকতে হবে না। আচ্ছা এই জিনিসটাকে এভাবে এভাবে লিখতে পারবো, লিখলে কি আমার জন্য পজিটিভ কিছু হবে না নাকি নেগেটিভ কিছু হবে। তো এই ছোটখাটো জিনিসগুলাই অনেক সময় আমাদের কনফিউশনের একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, ভয়ের জিনিস হয়ে দাঁড়ায়। তো আশা করি আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসগুলোতে এই ভয়গুলো কেটে যাবে অলমোস্ট। আর আপনারা বেটারই একটা আউটপুট পাবেন আপনাদের জন্য। তো এই ছিল আজকের জন্য, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করুন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।